আসলেই বাংলাদেশের প্রধান মুরুব্বি সেজে বসা মোহাম্মদ ইউনূসের ব্যাড লাকটা সত্যিই খারাপ। না হলে ভুল লোকের সঙ্গে ভুল জায়গায় ভুল সময়ে কেউ এইভাবে পাঙ্গা নেয়। আর সেটা নিলে যে কিভাবে কি হয় সেটা হাড়ে, হাড়ে এবার টের পেতে শুরু করেছেন। অনেকেই বলছিলেন না যে বাংলাদেশ এত হুঙ্কার ছাড়ছে ৪ দিনের মধ্যে সমস্ত কিছু দখল করে নেবো আর মোদি বসে, বসে আঙুল চুষছে। কোথায় গেল ৫৬ ইঞ্চির ছাতি? হুম, এটা যে কাদের রাজনৈতিক প্রোপাগান্ডা সেটা তো বোঝাই যাচ্ছিল। আর গেরুয়া শিবিরেরও যেসব সমর্থক এইসব প্রোপাগান্ডায় প্রভাবিত হয়ে হতাশার নিঃশ্বাস ফেলছিলেন, তারা ভুলে গেছেন মানুষটার নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদি। যেদিনকে তিনি ওই এয়ার স্ট্রাইক করেছিলেন, সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন, তার আগের মিনিট অব্দি কেউ কিচ্ছু জানতো না। কিন্তু করে দেখিয়ে দিয়েছিলেন। "ঘর মে ঘুস কে মারেঙ্গে।" এই ভারত তিনি, এই ভারতের মানসিকতা তিনি সামগ্রিকভাবে ভারতবাসীর জন্য নিয়ে এসছেন। আর এবার ইউনিস প্রশাসনের জন্য একটা ছোট্ট তোফা পাঠিয়েছেন। সেটা হচ্ছে ওই যেসব বরকন্দাজ সাজিয়ে রেখেছেন না নিজের প্রশাসনের মধ্যে, তার মধ্যেই নাকি ভারতবর্ষ রয়ের এজেন্ট ঢুকিয়ে দিচ্ছে। অর্থাৎ ইউনিস প্রশাসনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে তা ভারতীয় গুপ্তচর গোয়েন্দা সংস্থার কাছে তারা সমস্ত খবরাখবর নাকি ইউনিসের কাছের লোকই খোদ পাঠিয়ে দিচ্ছে। না, আবারও এমন উদ্ভট দাবি আমার নয়। এমন দাবিতে শোরগোল পড়ে গেছে খোদ বাংলাদেশের অভ্যন্তরে। বাংলাদেশ কনস্পিরেসি থিওরি, বাংলাদেশের আইন উপদেষ্টার এজেন্ট, রয়ের এজেন্ট মুখ খুললেন ইউনিসের সরকারে থাকা ছাত্র নেতা। কি ঘটনা ঘটেছে? বলছে বাংলাদেশের যিনি আইন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আসিফ নজরুল, তিনি নাকি আদতে ভারতের গুপ্তচর সংস্থা রয়ের এজেন্ট। এই নিয়ে বাংলাদেশের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে, রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে। এবং বিষয়টা এমন একটা জায়গায় পৌঁছেছে শেষ পর্যন্ত বাংলাদেশের আরেক ওই উপদেষ্টা মানে ওই ছাত্র আন্দোলন নামে যে জঙ্গি আন্দোলনটা হয়েছিল তার আরেকটা মুখ আসিফ মাহমুদ সোশ্যাল মিডিয়ায় শেষ অবধি পোস্ট করে এই ব্যাপারটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন। আচ্ছা, একটা কথা ভাবুন তো, ভারতবর্ষ থেকে কেউ দাবি করলো নরেন্দ্র মোদী পাকিস্তানের এজেন্ট, বা নরেন্দ্র মোদীর কথা ছেড়ে দিন, তিনি তো দেশের প্রধান মন্ত্রী। আমি ধরলাম তার মন্ত্রিসভার কেউ খুব ছোট্ট একজন সদস্য, তাকে কেউ বলে দিল পাকিস্তানের এজেন্ট। সে পাকিস্তানের এজেন্ট কি পাকিস্তানের এজেন্ট নয়, এটা সেই সংশ্লিষ্ট মন্ত্রীকে প্রমাণ করতে হবে না। বাকি ভারতবর্ষই যে এরকম আজগুবি দাবি করবে না, তাকে তার ক্লাসটা নিয়ে নেবে। বিশ্বাস করানো তো অনেক দূরের কথা, সেই নিয়ে ঝড় তোলা তো অনেক দূরের কথা। এবং ব্যাপারটা এতটাই সিরিয়াস যে বিরোধী দলগুলো অব্দি এই ধরনের ভুলভাল কথা বলতে ভারতবর্ষে সাহস করে না। আর সেখানে গোটা বাংলাদেশ জুড়ে চর্চা হচ্ছে যে এই ইউনিসের মন্ত্রিসভার উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য, সে রয়ের এজেন্ট, ভারতের গুপ্তচর সংস্থার এজেন্ট। এবং আরেক উপদেষ্টা সেটাকে সোশ্যাল মিডিয়ায় গিয়ে ডিফেন্ড করছেন। ব্যাপারটা কতখানি ক্রিটিক্যাল জায়গায় গেছে একবার বুঝুন। আরো আমি একাধিক পয়েন্ট দেবো এখানে, এইটা নিয়ে কিভাবে ইউনিস পুরো চাপে পড়ে গেছে এবং কোন দিক থেকে কি করবে, কিভাবে সামাল দেবে কিচ্ছু খুঁজে পাচ্ছে না। এখানে ঘটনাটার সূত্রপাত যেটা হয়েছিল জানা যাচ্ছে গত ২৯শে নভেম্বর ইউএস প্রবাসী বাংলাদেশি ইলিয়াস হোসেন, তিনি তার ইউটিউব চ্যানেল আছে, সেখানে বা যেটা পরিষ্কারভাবে দাবি করেছিলেন যে ভারতের প্ল্যানেই এই আসিফ নজরুল কাজ করছে। এবং এই যতক্ষণ না সাধারণ নির্বাচন হচ্ছে বাংলাদেশে ততক্ষণ অবধি হাসিনা সহ যারা আওয়ামী লীগের শীর্ষকর্তা রয়েছে, যাদেরকে ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে নিয়ে গিয়ে বিচার করার চেষ্টা করছে, তাদের বিচার প্রক্রিয়াটা যাতে থমকে থাকে, তাদের যাতে শাস্তির মুখে না ফেলা যায়, সেই কাজটাই করছেন। কেননা তাকে এই ডিউটিটা দিয়েছে ভারতের গোয়েন্দা দপ্তর, গুপ্তচর সংস্থার এবং সেই কাজটাই আসিফ নজরুল করে যাচ্ছে। এবং একাধিক তিনি যুক্তি রেখেছেন। তার সবথেকে অকাট্য যুক্তি যেটা হচ্ছে যে এই বাংলাদেশে পালাবদলের পর সেখান থেকে বঙ্গবন্ধুর সমস্ত রকম প্রভাব মুছে ফেলার চেষ্টা হচ্ছে। নোট থেকে বঙ্গবন্ধুর ছবি গায়েব করে দেওয়া হয়েছে, তার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, এমনকি জাতির জনকের যে পোস্টটা ছিল সেই জায়গাটাও তাকে সরিয়ে দিয়ে সেখানে পাকিস্তানের যে আছেন তাকে নিয়ে আসা হয়েছে। এই সমস্ত কিছু চলছে। কিন্তু এই এই যে আসিফ নজরুল রয়েছেন, আর তার অফিসে কিন্তু পিছনে এখনো জ্বলজ্বল করছে বঙ্গবন্ধুর ছবি। অর্থাৎ হাসিনার প্রভাব এবং ভারতের মদদ এখনো যে তার মধ্যে স্পষ্ট, এই জায়গা থেকেই কিন্তু সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। আর এরপর আরেকটা খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে, সেটা ওই আসিফ নজরুলকে নিয়ে। বাংলাদেশের এই স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুলের সেক্স চ্যাট ফাঁস। সৎ শাশুড়ি শাওন কি শুনছেন? ওই শাওনের ব্যাপারটা একটু অন্যরকম আছে, কিন্তু এখানে যেটা জানা যাচ্ছে যে এই যে আসিফ নজরুল রয়েছে, রিসেন্টলি তার নাকি একাধিক সেক্স ভয়েসড চ্যাট বা অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে। যদিও কেউ বলছেন না যে সেগুলোকে যাচাই করা হয়েছে, কিন্তু হঠাৎ করে সেগুলো হয়ে গেছে। এবার
তার সঙ্গে এই সেক্স চ্যাট অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলা হচ্ছে তারই যে স্ত্রী যিনি যাকে তিনি বিয়ে করেছেন সেই শীলা আহমেদ তার সঙ্গে এগুলো ভাইরাল হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো বিয়ের আগের নাকি সেক্স অডিও। যখন তাদের বিয়ে হয়নি তখন একে অপরকে খুব করে চাইছেন, যেতে পারছেন না, সেই সবের মধ্যে রয়েছে। এখন যেটা দাবি করা হচ্ছে বাংলাদেশ মিডিয়ায় সেটা হচ্ছে এই অডিও ক্লিপগুলো অত্যন্ত অশালীন, অশ্লীল এবং সেগুলো আ সামনে আসার ফলে এটা নিয়ে একটা মুশকিল তৈরি হবে। কিন্তু প্রবলেম হচ্ছে যতই অশ্লীল হোক, অশালীন হন, একজন তার হবু স্ত্রীর সঙ্গে এই ধরনের কথাবার্তা বলছেন, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। সেটা রাজনীতির ময়দানে নিয়ে আসা বা হঠাৎ করে এই সময়ে নিয়ে আসা, এটা কেন করা হচ্ছে? তার পিছনে কি অন্য কারণ রয়েছে? অর্থাৎ এই যে রয়ের এজেন্টের কথাটা উঠেছে, এটা সত্যি এবং এই জায়গা থেকে নিজের উপদেষ্টা মণ্ডলীর একজনকে রয়ের এজেন্ট বলে স্বীকার করে নেওয়া এবং তাকে সেইখান থেকে অপসারিত করা, এটা ইউনূস প্রশাসনকে বাংলাদেশিদের চোখে আরো বেশি চাপে ফেলে দেবে। সেই জন্য কি এই ধরনের একটা স্ক্যান্ডাল সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে? এবং সেই স্ক্যান্ডালটাকে সামনে নিয়ে এসে তারই বলি করা হবে আসিফ নজরুলকে? এই প্রশ্নটা উঠছে। এবং সবথেকে বড় কথা এই যে শীলা আহমেদের কথা বলা হচ্ছে, তিনি কিন্তু বিখ্যাত পরিবারের সন্তান। তার বাবা হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের ১ম পক্ষের কন্যা হচ্ছেন এই শীলা আহমেদ। তাহলে এই জায়গাটা অনেক পুরনো ঘটনা এতদিন বাদে বাংলাদেশ মিডিয়া সামনে নিয়ে আসছে এবং সবথেকে বড় কথা এই অডিও আ যাচাই করা হয়নি এই কথা বলে এটাকে ভাইরাল করা হচ্ছে। এর কারণটা কি? এর কারণটা বুঝতে পারবেন এই খবরটার ভিত্তিতে। ইউনূসের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, ভারত থেকেই গোপন সব ফাঁস করে দিলেন হাসিনা। আসলে এই ইউনূস প্রশাসন দীর্ঘদিন ধরেই চাইছিল শেখ হাসিনাকে সরিয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করতে এবং তারপর ভারত তাকে নিরাপদ আশ্রয় দিয়েছে। ফলে বাংলাদেশের সমস্ত কিছু হাসিনা ভারতবর্ষের হাতে তুলে দিয়েছেন, এমন একটা দাবি কিন্তু বাংলাদেশ মিডিয়াতেই উঠেছিল। এবং মজার ব্যাপার এখন যেটা হচ্ছে বাংলাদেশ যে পথেই এগোতে চাইছে, যেভাবেই ভারতকে বিড়ম্বনায় ফেলতে চাইছে, কিছুটা এগিয়েই দেখতে পাচ্ছে সেখানে একটা করে বড় রোড ব্লকেজ হয়ে গেছে। এবং এই জায়গাটায় স্পেকুলেশন হচ্ছে যে শেখ হাসিনা তার সমস্ত কিছু তথ্য ভারতবর্ষের হাতে তুলে দিয়েছেন। যে কারণে ইউনিশ প্রশাসন বা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন সম্ভাব্য কি কাণ্ড করতে পারে সেগুলো আগে থেকেই ভারতের জানা। আর তাই ভারতকে বিপাকে ফেলা অনেক দূরের কথা, কিছুদিন গিয়েই দেখছে যে সেই জায়গাটায় রোডটা ব্লক হয়ে আছে, ভারত উল্টে সেই পথ দিয়ে বাংলাদেশকে মারছে এবং অন্যান্য সেই সংক্রান্ত পথগুলো একদম সম্পূর্ণরূপে বন্ধ করে দিচ্ছে। কূটনৈতিক খেলাটা যে কি, আন্তর্জাতিক রাজনীতিটা যে কি এবং ভারতবর্ষ সেটা কতখানি পোক্তভাবে করতে পারে, ভারতের বিদেশ নীতি কতখানি পোক্ত এবং ভারতের এই বন্ধুত্বের সংখ্যার বেশিসে বাংলাদেশের যে কি হাঁসফাঁস অবস্থা হয়ে যাচ্ছে, এই জায়গাটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং ইউনিশ প্রশাসন এই সমস্ত কিছু নিয়ে কতখানি ল্যাজে গোবরে হয়ে গেছে দেখুন। অবশেষে ইউনিশ প্রশাসন কিন্তু স্বীকার করতে বাধ্য হলো বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর অত্যাচারের কথা। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে দিন দুয়েক আগে আমাদের মিস্ত্রি সাহেব গিয়েছিলেন বাংলাদেশের ঢাকাতে এবং সেখানে গিয়ে তিনি যখন সাংবাদিক বৈঠক করছেন সেখানে স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই কিন্তু মেক সিউর বাংলাদেশ এখানকার হিন্দু সনাতনীদের উপর অত্যাচার সম্পূর্ণরূপে বন্ধ করেছে। এতদিন বাংলাদেশ ফুটানি করছিল, কোথায় হিন্দু নির্যাতন হয়েছে আমরা সব মিলেমিশে আছি। কাঠমোল্লার দল আমাদের ফোন করে থ্রেট করছিল, এসে দেখে যান কি হয়েছে, অনেক গালাগালি করেছে, বাংলাদেশ একদম বুক চিরে কথা বলেছে। কিন্তু এখন ফাইনালি তাহলে স্বীকার করে নিচ্ছে কেন যে হিন্দু নির্যাতন হচ্ছে? এই ইউনিসের যিনি প্রধান প্রেস সচিব, প্রেস সেক্রেটারি রয়েছেন, তিনি স্বীকার করছেন এখন অব্দি বাংলাদেশে ৮৮টা হিন্দু নির্যাতনের কথা আমরা স্বীকার করছি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ৭০ জনকে আমরা গ্রেপ্তার করেছি। শুধু এখানেই নয়, মানে এই কথাটাই তিনি বলতে চাইছেন যে হ্যাঁ, ভারতবর্ষ যে দাবিটা করছে আমরা সেই জায়গাটায় এগ্রি করছি এবং এটা আমরা শুধু ফেলে রেখে দিইনি। প্রশাসন এখানে এই হিন্দু নির্যাতনে কোনো কিছু করছে না, আমরা তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নিচ্ছি। এবং আরো কথা যেটা বলছে যে মামলা ও গ্রেপ্তারের ঘটনা বাড়তে পারে কারণ নতুন করে কিছু ঘটনা ঘটছে, অর্থাৎ আগামী দিনেও হিন্দু নির্যাতন হলে আমরা প্রোটেক্টিভ স্টেপ নেব, এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছে। কোথায় গেল বাংলাদেশের চোখ রাঙানি? এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়, ভারত নাক গলাবে না, ভারত এই নিয়ে কোনো কথা বলতে আসবে না, এখানে শুধু আমাদের নামে অপপ্রচার হচ্ছে, এই ফুটানি ইউনিশ প্রশাসন করছিল না, একদম সব গর্তে ঢুকে গেছে, শেষ পর্যন্ত স্বীকার করতে হচ্ছে। এবং এটা করতে গিয়ে যে ভারতের হাতে কত বড় অস্ত্র তুলে দিচ্ছে সেটা ইউনিশ প্রশাসন জানে না, সেটা ক্রমশ প্রকাশ্য। কিন্তু কিন্তু এখানে আরেকটা মজার জিনিস হয়েছে, মানে এই যে রয়ের এজেন্ট ভারতবর্ষ ইউনিশ প্রশাসনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বা দিতে পারে, এটা নিছক গল্প কথা নয়, এটার মধ্যে যে বাস্তবতা আছে সেটা এই খবর থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে।
ভারত দখল করবে কি? বাংলাদেশকে বাঁচাতে বিদেশ ভ্রমণই না করে দিলেন ইউনূস। কি জানা যাচ্ছে? গত ৯ই ডিসেম্বর একটা ইউনূস প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে সরকারি কর্মীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলা আছে, বিনোদনমূলক বা শিক্ষামূলক বিদেশ ভ্রমণে না, কেউ শিক্ষামূলক বা বিনোদনমূলক বিদেশ ভ্রমণ করতে পারবে না। আর একান্তই যদি যেতে হয়, আগে থাকে তার সমস্ত খুঁটিনাটি ডিটেইলস সরকারের কাছে জমা দিতে হবে। সরকার সেটাকে অ্যাপ্রুভ করবে, গ্রিন সিগন্যাল দেবে, তবেই যেতে পারবে। এবার এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা আসছে একটু পরে। কিন্তু এই পয়েন্টটা বুঝুন, কেন হঠাৎ করে এই কাজটা করতে চাইছে। অর্থাৎ বাংলাদেশের মধ্যে থাকলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এদের উপর নজরদারি চালাতে পারবে। আর উপদেষ্টা মণ্ডলীকে তিনি বিশ্বাস করতে পারছেন না। নিজের হাতে গড়া উপদেষ্টা মণ্ডলী, তার মধ্যে রয়ের এজেন্ট ঢুকে যেতে পারে। আসিফ নজরুল হয় কি নয় সেটা নিয়ে বিতর্ক চলছে। কিন্তু বাকিদেরকেও অ্যাটাক করা হতে পারে, অ্যাটেম্প করা হতে পারে, এই ভয়টা ঢুকে গেছে। যে কারণে বিদেশে যেতে দিচ্ছে না। যদি বাংলাদেশের মধ্যে ভারত চেষ্টা করে, সেখানে একটা ট্র্যাক হওয়ার চান্স আছে। কিন্তু বাংলাদেশের বাইরে যদি বিদেশে যায়, সেখানে রয়ের হাত এতটাই প্রসারিত এবং ভারতের বন্ধু দেশের সংখ্যা এতটাই বেশি, র নিজে করবেন, অন্য কাউকে দিয়ে কথা বলিয়ে নিতে পারে, এই আতঙ্ক চেপে বসছে ইউনূস প্রশাসনের উপরে। সেই জন্য বিদেশে যেতে দিচ্ছে না। এবং সবথেকে বড় কথা, যদি একান্তই যেতে হয়, আগে থেকে সমস্ত খুঁটিনাটি দাও। অর্থাৎ কোথায় কোথায় যাচ্ছ, কোথায় মুভমেন্ট হচ্ছে, সেখানে তাদের গোয়েন্দাকে আগে পাঠিয়ে রেখে দিয়ে অন্য কারুর সঙ্গে যোগাযোগ হচ্ছে কিনা, অন্য কোনো আলোচনা হচ্ছে কিনা, সেই অবিশ্বাসের বাতাবরণটা কিন্তু ঢুকে গেছে। সেটা চেক করার জন্য রেখে দিচ্ছে ইউনূস প্রশাসন। এবং লাস্ট পয়েন্ট যেটা, সেটা তো আরো মারাত্মক। বলছে জাতীয় স্বার্থ ছাড়া একই মন্ত্রকের উপদেষ্টা ও সচিবকে বিদেশ ভ্রমণ করতে দেওয়া হবে না। কারণটা কি? একই মন্ত্রকের যে উপদেষ্টা, মানে সোজা কথায় মিনিস্টার, এবং সচিব, তাদের দুজনকে একসঙ্গে যেতে দেওয়া হবে না জাতীয় স্বার্থ ছাড়া। অর্থাৎ ইউনূস অ্যাপ্রুভাল না দিলে। অর্থাৎ যদি এই উপদেষ্টা এবং সচিব একসঙ্গে যায়, পুরো ডিপার্টমেন্টটা কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। আর একটা ডিপার্টমেন্ট কম্প্রোমাইজ হলে এই যা কিছু ভেতরে চলছে, কোন দেশ থেকে ফান্ড আসছে, এড আসছে, তার সমস্ত কিছু খুঁটিনাটি ভারতের কাছে চলে আসবে। আর ভারত এই মুহূর্তে যেভাবে গোটা বিশ্বের কাছে নিজের নিজের জায়গাটা তুলে ধরেছে, নিজের বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিয়েছে, এই এড, এই অনুদান আসা, এই ঋণ আসা, এই জায়গাগুলো আগামী দিনে বন্ধ হয়ে যাবে। ভারতের সঙ্গে পাঙ্গা নিতে এসেছিল না? তাদের বস্ত্রশিল্প, টেক্সটাইলের ম্যাটার কার্যত খতম হতে চলেছে। তাদেরকে রপ্তানি বন্ধ করে দিতে পারে ভারত। আর যে মার্কেটে এতদিন বাংলাদেশকে বিজনেস করতে দিয়েছে, ভারত সেখানে কম্পিটিটিভ মার্কেটে ঢুকছে। যেসব কোম্পানিগুলো বাংলাদেশে এতদিন কাজ করাতো, তারা ভারতবর্ষে চলে আসছে। সুরাট, নয়ডা, এই সমস্ত জায়গায় চলে আসছে, সেখানে বিজনেস করছে। ভারত আরো কম প্রাইসে, বাংলাদেশের থেকেও কম প্রাইসে, কারণ ক্যারিং কস্ট কমে যাচ্ছে। এবার বিদেশে গিয়ে বাণিজ্য করবে। এশিয়া, মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা, পুরো মার্কেটটা ভারত খেয়ে নেবে। ফলে বস্ত্রশিল্প বসে গেলে বাংলাদেশ এমনিতেই অবস্থা খারাপ হয়ে যাবে। পুরো ঋণের দায়ে ডুবে যাবে, দেনার দায়ে ডুবে যাবে, এবং বিদেশি ঋণ এবং অনুদান ছাড়া চলবে না। কিন্তু তার মধ্যেও যদি ভারতের এজেন্ট ঢুকে যায়, ভারতের কাছে সমস্ত তথ্য পাচার হয়ে যায়, ইউনূস প্রশাসন কি করছে না করছে, ভারতকে কখন অ্যাটাক করবে বা আদৌ করবে কিনা, কোন বিদেশি শক্তির সঙ্গে হাত মেলাচ্ছে, সেই ইনফরমেশন চলে গেলে আর অ্যান্টিডোট কিন্তু তৈরি হয়ে যাবে। ফলে যারা ভাবছিলেন না 56 ইঞ্চির মোদি কি করছে দিল্লিতে বসে বসে, বাংলাদেশ একটা এইটুকুনি দেশ হুঙ্কার দিয়ে যাচ্ছে আর বসে বসে চুপ করে শুনছে, শুনুন। রাজনীতিতে একটা কথাই চলে, সেটা হচ্ছে হোয়েন ইউ শুট, শুট, ডোন্ট টক। বাংলাদেশ শুধু বাগাড়ম্বর করতে ব্যস্ত। ভারত রাস্তা করে দেখাচ্ছে অতি সন্তর্পণে। তাতে ছ্যাঁকাটা যা লাগার বাংলাদেশের লাগছে, কাজটা ভারতবাসীর গায়ে পড়ছে না। অ্যাকশন যা হওয়ার হয়ে যাচ্ছে। এটাকেই বলে রাজনৈতিক খেলা। এবং সেই খেলায় নরেন্দ্র মোদী এবং তার অ্যাডমিনিস্ট্রেশন যে কতখানি দক্ষ, সেটা প্রতিপদে প্রমাণিত হচ্ছে। কিন্তু তার থেকেও বড় কথা, ইউনূস প্রশাসনের মধ্যে যে আতঙ্ক ঢুকে গেছে, যে ভারত তাদের সমস্ত ইনফরমেশন বার করছে, সেই জন্য তাদের রয়ের এজেন্ট তৈরি করে দিচ্ছে, তাদের মধ্যে থেকেই কেউ কাউকে আর বিশ্বাস করতে পারছে না। সেটা বাংলাদেশের ডামাডোল কিন্তু আরো বহুগুণ বাড়িয়ে দেবে। বলবেন বাংলাদেশের এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।